আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শেষ সময়ের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে আর কিছুক্ষণের মধ্যে বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হচ্ছে। নিজ নির্বাচনী আসনের এই সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসান, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে আর লোক সমাগম কেমন দেখছেন? এবং জানতে চাই যে শেষ দিনে বিএনপি প্রধানের আর কি কর্মসূচি রয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমান এখনো জনসভাস্থলে এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি জনসভাস্থলে এসে পৌঁছাবেন এমন ঘোষণা দেওয়া হচ্ছে। কারণ হয়তো খুব কাছাকাছি তিনি রয়েছেন এবং এই সভামঞ্চে অর্থাৎ ঢাকা 17 যে নির্বাচনী আসন, সেই আসনের অধীন এই বনানী কামাল আতাতুর্ক মাঠে আজকে বলা যায় যে নির্বাচনের আগে সবশেষ জনসভা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদিন আজকের দিনটি সবশেষ নির্বাচনী প্রচারেরও সময় এবং সেই কারণে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি তার আসনে আজকের দিনে এই কামাল আতাতুর্ক মাঠে জনসভার মধ্য দিয়ে সবশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই মাঠে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছে এবং এখানে স্থানীয় যে গুলশান এবং বনানীর যে বিএনপি ওয়ার্ডের নেতারা, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছেন এবং তারা তাদের বক্তব্যে একটি কথাই বলছেন যে আগামীতে বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসলে তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন ঘটানো হবে এবং সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন ঘটানোর জন্য প্রয়োজন হচ্ছে ধানের শীষে ভোট। আর সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্যই এখান থেকে আহ্বান জানাবেন বিএনপির চেয়ারম্যান এবং তিনি কিন্তু ইতিমধ্যে গতকালও কিন্তু সারা ঢাকায় বেশ কয়েকটি জনসভা, নির্বাচনী জনসভা করেছেন এবং আজকেও তার প্রায় 8টি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। তো সেই অর্থে যদি বলি এটি তার প্রথম নির্বাচনী জনসভা এই তিতুমির কামাল আতাতুর্ক মাঠে এবং এরপরে তিনি আরও বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং এরপরে যে নির্বাচনী জনসভাগুলো রয়েছে সেখানেও তিনি ধানের শীষের পক্ষে স্থানীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। জানছিলাম বনানীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর। এদিকে সারা দেশে শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাইছেন ভোট। খুলনা 5 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকালে মহানগরীর শিরোমণি কাজীপাড়ায় গণসংযোগ করেন। একই আসনে বিএনপির প্রার্থী আলী আসগর লবি ফুলতলা বাজারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সিলেটের 6টি আসনে চলছে শেষ সময়ের প্রচারণা। সিলেট 1 আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সিলেট 5 আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় গণসংযোগ করেছেন। দিনাজপুর 2 আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজের নেতৃত্বে বোচাগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের হয়। দিনাজপুর 3 আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে, আর নাটোর 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল লালপুর উপজেলার গোপালপুর চিরিকল স্কুল মাঠে জনসভা করেন। ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ নগরকান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা করেন। এছাড়া চাঁদপুর, মোংলা, সিরাজগঞ্জ, নওগাঁ সহ সারা দেশে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শেষ দিনের নির্বাচনী প্রচারণা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। সকাল থেকে নির্বাচনী প্রচারের চিত্র কেমন দেখছেন জানাবেন।
হ্যাঁ, মালিহা, যা নির্বাচনী প্রচারণার প্রায় শেষের দিকে এখন সব প্রার্থী জানিয়ে রাখি যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হবে সেহেতু প্রত্যেক প্রার্থী প্রাণপণ চেষ্টা করছেন তারা তাদের স্ব এলাকায় ভোটারদের কাছে গিয়ে তাদের পক্ষে ভোট নেওয়ার জন্য। আজকে সকাল থেকে আমি দুটো সংবাদ সম্মেলন কভার করেছি। একটি সংবাদ সম্মেলন জামাত ইসলামী করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবে, আর একটি সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 11 আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য। তার সংবাদ সম্মেলনে আমরা লক্ষ্য করি তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চট্টগ্রামকে বাণিজ্যিক হাব হিসেবে তারা উন্নীত করার জন্য সর্বাত্মক তারা চেষ্টা করবে। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়েছিল যে অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নানা রকমের অস্থিরতা চলছিল এবং গত রাত পর্যন্ত চট্টগ্রাম প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল সার্বিক কার্যক্রম। যেহেতু চট্টগ্রাম বন্দরটি আমির খসরু মাহমুদ চৌধুরীর কনস্টিটিউয়েন্সিতে আছে সেহেতু বন্দর সম্পর্কে তাদের কি উদ্যোগ হবে সে কথাটা আমরা প্রশ্ন করেছিলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দরকে যারা বিশ্বমানের করার জন্য যা যা করা লাগে তার সব কিছুই উদ্যোগ নেবে বিএনপি যদি ক্ষমতায় আসে। এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তৈয়ব। তৈয়ব, শেষ দিনের প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? জি আলী, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন আজকে শেষ দিনে কিন্তু খুলনার 2 আসনে যে প্রধান প্রার্থী বিএনপি নজরুল মঞ্জু তার বিকেল 3টার সময় বিশাল মিছিল রয়েছে। আর উনি এখন এই শেখপাড়া এলাকায় গণসংযোগ করছেন। দেখছেন উনি আমার সঙ্গেই আছেন, কর্মীরা আছেন, ওনারা আমাকে ওনাদেরকে আমরা একটু দাঁড়িয়ে রেখেছি। ওনার বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উনি গণসংযোগ করছেন। এখন শেখপাড়া পরে উনি যাবেন ওই সেন্ট্রাল রোডে। তারপরে বিকাল ওই 3টায় তার যে বিশাল ওই গণমিছিল রয়েছে। একইভাবে 3 আসনের যে রফিকুল বকুল তারও বিকাল ওই 3:30টায় আজকে ওই গণমিছিল আছে। একইভাবে অন্যান্য যে আসনগুলো খুলনার মোট 6টি আসনে আজকেই কিন্তু শেষ প্রচারণার জন্য তারা আজকে মূলত গণমিছিল এবং শেষ সংযোগ তারা করছেন। জি আলিয়া, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনার নির্বাচনী প্রচারের খবর। এদিকে শেষ দিনের প্রচারে অংশ নিতে আর কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনের সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে এবং লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। আমার সামনে সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বক্তৃতা হয়েছে। ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভা 11 দলীয় জোটের পক্ষ থেকে, এখানে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মাওলানা মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, তার আসন এটি এবং তিনি এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে এই জনসভাকে কেন্দ্র করে এখানে আমরা দেখছি যে সকাল থেকে মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি, তারা এখানে আসছেন। 10টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখনো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেটি চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখানে তারা গণভোটের পক্ষে যেমন ভোট চাচ্ছেন, একই সাথে 12 তারিখের যে ভোট সেখানে যেন ভোট ডাকাতি কোনোভাবেই না হয় এরকম সেখানে তারা নির্দেশনা যেমন দিচ্ছেন। জামাতের আমিরের পরবর্তী যেই সমাবেশ সেটি দুহারে রয়েছে সন্ধ্যায়। এর আগে বিকেলে তিনি তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15 সেখানে ডাক্তার শফিকুর রহমান গণমিছিল করবেন এবং সেখানে গণসংযোগ করবেন। কালকে সকাল 7টায় কিন্তু প্রচারণা শেষ হবে। আজকে ব্যস্ততা রয়েছে 11 দলীয় নেতাদের এবং তারা জনসভা গণমিছিল এগুলোর মধ্য দিয়ে আজকে তাদের ব্যস্ততম সময় পার করছেন। তো মালিহা, মোহাম্মদপুরের ঈদগাহ মাঠ থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবর।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পদ্মাপাড়ের জেলা ফরিদপুরে এখন নির্বাচনী আমেজ। বিএনপি জামায়াত ছাড়াও শক্তির জানান দিচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। পতিত আওয়ামী লীগের পরোক্ষ সমর্থনে নির্বাচনের মাঠে আছেন অনেকে। এবার ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে ফরিদপুর 4 সংসদীয় আসন। ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা আছে অনেকের। ফরিদপুর থেকে ফিরে নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন মনির হোসেন। প্রমত্তা পদ্মার পার ঘেঁষে গড়ে ওঠা জনপদ ফরিদপুর। এ জনপদের মানুষের কৃষি নির্ভরতা যেমনি আছে, তেমনি সর্বনাশা পদ্মার আঘাতে ঠাঁই হারানোর শঙ্কাও তাড়া করে প্রতিনিয়ত। আসছে ভোট নিয়ে তাই নতুন সম্ভাবনা ভোটারদের মনে। ভোটটা যদি সুস্থ মতো হয়, যদি ভেজাল হয়, তাহলে তার কেন্দ্রে যাওয়া যাবে না যাওয়া যাবে। যদি নিরাপত্তা হয় তাহলে আমরা যারে মন চায় ভোট তারে দেবো, ভালো লাগে। নির্বাচনে না থেকেও ফরিদপুর 4 আসনের ভোটযুদ্ধে প্রচ্ছন্ন প্রভাব আছে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নিক্সন চৌধুরীর। দলটির ভোট এবার পার্থক্য গড়ে দিতে পারে আসনটিতে। মূল লড়াই হতে পারে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। ভোটের আগে আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাবের খোলামেলা অভিযোগ জানালেন বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। পলাতক যে এমপি ছিলেন লিকচন চৌধুরী, উনি ওখানে বসে বসে প্রচুর এই ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, ধমকি দেওয়ার চেষ্টা করছেন, প্রচুর কালো টাকার ব্যবহার করছেন এখানে প্রতিদিন প্রতিনিয়ত, এবং এতে করে এবং নানান ধরনের নাশকতার পরিকল্পনা আমরা অনুমান করছি। অবিলম্বে যদি এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন, তাহলে এখানে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বা নির্বাচন একটা পরিবেশ বিঘ্নিত হতে পারে। সাবেক এমপি ছিলেন, নিক্সন ভাই ছিলেন, আরও অনেক এমপি ছিলেন। নির্বাচনে তাদের প্রভাব আছে কি নাই সেটা আসলে যিনি বলছেন তিনিই বলতে পারবেন। তবে আমি সাধারণ জনগণের প্রার্থী, আমি সমস্ত দলের প্রার্থী। যারা খারাপ, যারা ফ্যাসিস্ট, যারা হত্যাকারী, চার্জশিটভুক্ত মামলার আসামি, তাদেরকে আপনার গ্রেপ্তার করুন, সাধারণ জনগণ খুশি হবে। কিন্তু আপনি সাধারণ জনগণকে যখন হয়রানি করবেন, তাদের জবানকে যখন বন্ধ করে দিবেন, তাদেরকে যখন মাঠে থাকতে দিবেন না, তখনই সমস্যাটা সৃষ্টি হয়। জটিল সব সমীকরণ ছাপিয়ে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন। ইনশাল্লাহ শতভাগ আশাবাদী, যে আশা করছি যে সেখানে অন্যান্যরা যা ভোট পাবে আমি একাই অতটুকু পাবো। সদরপুর এবং চরপদর্শন নদী ভাঙ্গন এলাকা, সেখানে নদী শাসন সহ শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিকভাবে মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য যদি শিল্প কলকারখানা গড়ে ওঠা যায়, মানুষের কৃষিখাতের যদি ভর্তুকি দেওয়া যায়, তাহলে সেখানে আরও উন্নত হয়ে ওই অঞ্চলকে একটি আপনার মডেল এলাকা হিসেবে গড়া যাবে। শেষ সময়ে 11 দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিএনপি 11 দলীয় জোট আর স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ে জমজমাট এই আসনের ভোটের মাঠ। আওয়ামী লীগ অধ্যুষিত এই এলাকায় এক্স ফ্যাক্টর হতে পারে সে দলটির সমর্থকরা। এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারির একটি সংঘাতবিহীন নির্বাচন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ফরিদপুর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।